এশিয়ার দেশে দেশে ঈদ উল ফিতর উদযাপন। দিল্লির জামা মসজিদে লাখো মানুষের জমায়েত। বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত। ধ্বংসস্তূপে মিলছে প্রাণের সন্ধান। মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর ৪ জন জীবিত উদ্ধার। মৃত্যু ছাড়ালো ১৭০০। এখনও নিখোঁজ শত শত মানুষ। চলছে উদ্ধার তৎপরতা। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে। চুক্তি না হলে বোমা হামলা চালানোর হুমকি ট্রাম্পের। পরোক্ষ আলোচনার দরজা খোলা, জানালো তেহরান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। শত শত মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে ওঠে ইন্দোনেশিয়ার জাতিনেগার সড়ক। ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয় দক্ষিণ কোরিয়াতেও। এদিকে অস্ট্রেলিয়ার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজারো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে ওঠে ভারতের দিল্লির বৃহত্তর জামা মসজিদ। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনা করেন তারা। এরপর একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদ উল ফিতর। এদিন কলকাতার রেড রোডে আয়োজিত হয় সবচেয়ে বড় ঈদ জামাত। সমবেত হন কয়েক লাখ মুসল্লি। প্রতিবেশী দেশ পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার মাঝেও খুশির বার্তা নিয়ে এসেছে ঈদ উল ফিতর। বন্দরনগরী করাচির বিভিন্ন মসজিদ ও খোলা স্থানে নামাজ আদায়ে জড়ো হন হাজারো মুসল্লি। মোনাজাতে দেশ ও জাতির উন্নতির দোয়া করেন তারা। কাঁধে কাঁধ মিলিয়ে এভাবেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন ইন্দোনেশিয়ার মুসলিমরা। স্থানীয় সময় সোমবার রাজধানী জাকার্তার জাতিনেগা সড়কে নামাজ আদায়ে জড়ো হন শত শত মুসল্লি। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর উদযাপন করেন মালয়েশিয়ার স্থানীয় ও প্রবাসী মুসলিমরা। সকাল 8:30টায় কুয়ালালামপুরের অধিকাংশ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের খুতবায় মুসলিম উম্মার মধ্যে উন্নত সম্পর্ক, দেশকে সামগ্রিকভাবে গড়ে তোলা, মুসলিমদের মাঝে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যবদ্ধভাবে বসবাসের আহ্বান জানানো হয়। এদিন প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ার নাগরিক সহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর। নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে স্থানীয় সময় সোমবার সকাল 9টায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপন করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসলিমরা। এছাড়াও আনসান হোয়াসং বাইতুল ফালাহ, সং ওরি মসজিদ, পাজু মসজিদ সহ অধিকাংশ জায়গায় একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ সময় গাজার ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এদিন ঈদের ছুটি না থাকায় নামাজ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান অনেক প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকার ক্রেপটাউন, প্রিটোরিয়া, জোহানেসবার্গ, ইস্ট লন্ডন সহ প্রায় প্রতিটি শহরে ভোর থেকেই ঈদের জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এদিন প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ সফি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং কমিউনিটি সংগঠনগুলো। অন্যদিকে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে স্থানীয় সময় রোববার কানাডায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। টরন্টো, অটোয়া, মন্ট্রিয়াল, ক্যালগারি, ভ্যাঙ্কুভার সহ বিভিন্ন জায়গায় নামাজ আদায় শেষে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা ও আনন্দ বিনিময় করেন তারা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হল ঈদ উল ফিতর। স্থানীয় সময় রোববার সকালে নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় টমাস এডিসন হাই স্কুল মাঠে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় 15,000 মুসল্লি অংশ নেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সকাল থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন পার্ক, খেলার মাঠ ও মসজিদে ঈদের জামাতে জড়ো হতে থাকেন মুসল্লিরা। সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জামাইকায়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও সিটির জনপ্রতিনিধিরা মুসল্লিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী বিচারক সোমা সাইদ জানান, নিউ ইয়র্কের কুইন্স কোর্টে এবার প্রথমবারের মতো ঈদ উদযাপন হচ্ছে। I'm wishing all my brothers and sisters a wonderful Eid. I know there are a lot going on around the world, but we must pray for everyone, for everyone's health
blessings and prosperity and peace around the world. প্রবাস এবং দেশের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। এটা হচ্ছে প্রবাসের সর্ববৃহৎ ঈদের জামাত এবং এটার অনুভূতি অন্যরকম। বিভিন্ন স্টেটের থেকে সবাই এখানে অংশগ্রহণ করেন। জামাতে ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ ও খুতবা পড়ে শোনান ইমাম ডক্টর শামসী আলী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের ঐক্যের ওপর জোর দেন সবাই। আজকের এই ঈদ জামাত শেষে আমি বাংলাদেশ সহ বিশ্বে যারা আমরা বসবাস করি আমরা সকলকে আরো ঐক্যবদ্ধ করে আমাদের দেশ এবং প্রবাসে আমরা এগিয়ে যাব এই কামনা করছি। বড় মাঠে আমরা আজকে নামাজে আসছি, ঈদের নামাজে আসছি। আমরা সকলে একে অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের এটাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, আমাদের ভ্রাতৃত্ব থাকবে মুসলিম সমাজের সাথে, মুসলিম পৃথিবীর সাথে। নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেন। এবার শুধু নিউ ইয়র্কে 400টিরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তীব্র শীত এবং ঠান্ডা উপেক্ষা করে বাংলাদেশিদের পরিচালিত জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে এই টমাস এডিসন হাই স্কুলের ঈদের জামাতে প্রায় 15,000 মুসল্লি অংশ নেন। মুসল্লিরা মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী রাস্তায় গিয়ে ঈদের জামাত আদায় করেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা, নিউ ইয়র্ক। ভিন্ন ধর্মী এক আয়োজন করলো আয়ারল্যান্ডের গলওয়ে বাংলাদেশ কমিউনিটি। ঈদের দিনে সবাই যেন এক জায়গায় উপস্থিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেজন্য করা হয় ঈদ আনন্দ মেলা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ঈদের দিনে পাড়াপড়শি বন্ধু বান্ধব সবার বাড়ি যাওয়া সম্ভব হয় না, এতে করে অনেকেই মনক্ষুণ্ণ থাকেন। বিষয়টি মাথায় রেখে ভিন্ন এক আয়োজন করলো গলওয়ে বাংলাদেশ কমিউনিটি। উদ্দেশ্য সবাই মিলে আনন্দ উপভোগ করবে। আয়োজনে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ঘর থেকে বাহারি সব খাবার নিয়ে উপস্থিত হন গলওয়ে বাংলাদেশ কমিউনিটির হলে। আগতদের আড্ডার ফাঁকে রসনা বিলাসের কাজটিও সেরে ফেলতে দেখা যায়। ছোট ছোট শিশুদের ঈদের খুশির ছোটাছুটি দেখে ছোটবেলার কথাও মনে পড়ে যায় অনেকের। অন্যদিকে বড়রাও খোশ গল্প আর বিভিন্ন খেলায় মেতে ওঠেন। এ ধরনের আয়োজনে দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা করার সুযোগ হয়, বিশেষ করে ঈদের দিনে বাড়তি আনন্দ যোগ করে, আবার সম্পর্কের নতুন দ্বারও খুলে দেয়। স্থানীয় আইরিশ সহ প্রবাসীদের কথায়ও ছিল আনন্দের সুর। এই ধরনের উৎসবে আসা আমার কাছে একদম নতুন, এর আগে কখনো আসিনি। আমাদের খ্রিস্টানদের বড়দিনে এরকম সবাই নতুন পোশাক পরে আনন্দ করে। এটি বন্ধু ও পরিবারের সবার জন্য আনন্দের একটি সময়। আমাদের ঈদ মিলন মেলার আয়োজন করা হয়েছে যেন আমাদের বড়দের পাশাপাশি আমাদের ছোটরাও ঈদ উদযাপন করতে পারে। এমন আয়োজন করতে পেরে আয়োজকরা ছিলেন তৃপ্ত। আগতদের খুশি দেখে তারাও ছিলেন দারুণ খুশি। ঈদ মিলন মেলায় আমরা সবাই সমাবেশ হয়েছি। এক বছরে এই দুইটা ঈদে আমরা এখানে আসি যাতে আমরা সময় স্বল্পতার কারণে একে অপরের বাসায় যাওয়া সম্ভব হয় না, তাই সবাই একসাথে চলে আমরা ঈদটাকে আনন্দ উপভোগ করার জন্য আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। বাংলাদেশ কমিউনিটি অফ গলওয়ের এরকম একটা সুন্দর আয়োজন আমি দেখতে পাচ্ছি। সবাই অনেক খাবার নিয়ে আসছে, একটা পরিবারের বন্ধন এবং পারিবারিক একটা বন্ধন পেলাম। আগামী দিনে দেশীয় বিভিন্ন আয়োজন নিয়ে আবারও হাজির হবে গলওয়ে বাংলাদেশ কমিউনিটি, এমনটাই জানিয়েছে আয়োজকরা। খুশির বারতা নিয়ে আসে ঈদ, আর এই ঈদের আনন্দ পুরোপুরি পরিপূর্ণতা পায় যখন সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে। আর তেমনই এক আয়োজন করলো গলওয়ে বাংলাদেশ কমিউনিটি। এমন আয়োজনের মাধ্যমে একে অপরের মাঝে সম্পর্কগুলো হবে আরও মধুর। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। গাজা ঈদ উৎসবের মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ নিহত হয়েছেন অন্তত 64 জন। উপত্যকাটির রাফা অঞ্চলের এক গণকবর থেকে হাত বাঁধা 14 মরদেহ উদ্ধার করেছে হামাস। এরই মধ্যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনরুদ্ধার এবং মানবিক সহায়তা চালুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তবে হামাসকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করার শর্ত দিয়েছে নেতানিয়াহু। গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুপরিতে পরিণত হয়েছে ঈদ উৎসব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু পরিবার। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ঈদের প্রথম দিনেই নির্বিচারে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বহু নিরীহ মানুষকে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামাসের দাবি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। রাফাহ তাল আল সুলতান এলাকায় উদ্ধার করা হয়েছে ৮ জন চিকিৎসা কর্মী সহ ১৪টি মরদেহ, যারা দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। তাদের মরদেহ হাত বাঁধা অবস্থায় একটি গণকবরে পাওয়া যায়। এই হত্যাকাণ্ডকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি। গাজায় সহিংসতা বন্ধে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি পুনরুদ্ধার এবং মানবিক সহায়তা চালুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য ইসরায়েলকে সেখান থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শর্ত দিয়েছেন হামাসকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় মানব ঢাল ব্যবহারের অভিযোগের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের হারেজ পত্রিকা। প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বাড়িতে ঢুকে সম্ভাব্য বিস্ফোরক ও সশস্ত্র ব্যক্তিদের সন্ধান করতে সাধারণ মানুষকে জোরপূর্বক ঢাল হিসেবে ব্যবহার করছে। এই কৌশল মসকিউটো প্রোটোকল নামে পরিচিত এবং এটি নিয়মিত ব্যবহৃত হচ্ছে বলে স্বীকারোক্তি দিয়েছেন এক ইসরায়েলি সেনা কর্মকর্তা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা আছেন অনেকে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭০০। ৩০০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে। আতঙ্কে অনেকেই খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন। ধসে পড়া অসংখ্য ভবন, বিধ্বস্ত অবকাঠামো, ফুটে উঠছে মিয়ানমারে ভূমিকম্পের ভয়াবহ চিত্র। নিহত হাজারের ঘরে পৌঁছালেও আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়বে। ভোগান্তির শেষ নেই আহতদেরও। অনেকেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের খুঁজছেন। উদ্ধারকর্মীর সংখ্যা সীমিত। সর্বোচ্চ প্রচেষ্টা চালালেও নেই পর্যাপ্ত সরঞ্জাম। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এছাড়া বিদ্যুৎ ও পানির সংকট আর তীব্র গরমে পরিস্থিতি আরও করুণ হয়ে দাঁড়িয়েছে। আফটার শকের আতঙ্কে অনেকে, তাই ঘর ছাড়া হাজারো মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন। মিয়ানমারের দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে $20 লাখ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রেড ক্রস সহ আন্তর্জাতিক সংস্থাগুলো $10 কোটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা পৌঁছে দেওয়া যায়। এদিকে ভূমিকম্পের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডও। ব্যাংককে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন। এছাড়া বিল্ডিং ধসের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে থাই কর্তৃপক্ষ। ভূমিকম্পের এই ধ্বংসযজ্ঞে সংকট কতটা গভীর তা বুঝতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নতুন করে উত্তেজনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান। তবে পরোক্ষ সংলাপের দরজা এখনও খোলা রেখেছে তারা। অন্যদিকে চুক্তি না হলে তেহরানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানটান উত্তেজনার আবহেই ইরানের মন্ত্রিসভায় কড়া বার্তা দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানিয়ে দিলেন, পরমাণু ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো সরাসরি আলোচনা নয়। তবে ওমানের মাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়েছে, পরোক্ষ সংলাপে আপত্তি নেই তেহরানের। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, নতুন সমঝোতায় না এলে সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তবে খামেনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। আমরা কখনোই চাপের মুখে আলোচনায় যাব না। আগে যুক্তরাষ্ট্রকে তাদের ভুল স্বীকার করতে হবে। তবে হুমকি দিয়েছেন ট্রাম্পও। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে তাদের এমন হামলার মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরও জানান, ইরানের ওপর নতুন করে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে তার। বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় অবস্থানের পেছনে 2018 সালে ট্রাম্পের নেয়া সিদ্ধান্তের প্রভাব রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে 2015 সালের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপরই ওয়াশিংটন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রতি সমর্থন বাড়ছে। সমান সুযোগের দাবিতে ট্রাম্পের পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে খাদ্য, প্রযুক্তি ও শক্তি খাতের বড় বড় কোম্পানিগুলো বলছে, এতদিন ইউরোপ ও অন্যান্য দেশগুলো মার্কিন বাণিজ্যকে শুল্কের বেড়াজালে আটকে রেখেছিল। ইউরোপের উচ্চ শুল্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। জার্মানির সামরিক খাতকে আরও বেশি মজবুত করার পরিকল্পনা করছে দেশটির প্রশাসন। তবে এই খাত উন্নত করতে বিশাল বাজেটের যোগান কিভাবে দেওয়া হবে তা নিয়ে দেশটির সংসদ, রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে চলছে তর্ক বিতর্ক।
জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির সামরিক খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনায় এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দলগুলো। তবে সামরিক বাহিনীকে মজবুত করতে প্রয়োজন কমপক্ষে 100 বিলিয়ন ইউরো। এত বিপুল পরিমাণ অর্থের যোগান কিভাবে দেয়া হবে তা নিয়ে দেশটির পার্লামেন্ট সহ নানা মহলে চলছে ব্যাপক আলোচনা। এজন্য সাংবিধানিক পরিবর্তন সহ ঋণ নেয়ার পরিকল্পনার বিষয়টিও নিশ্চিত করেন নির্বাচনে বিজয়ী দল সিডিইউ থেকে সম্ভাব্য চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মেয়ার্জ। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও অস্ত্র সরবরাহ করা সহ সার্বিক সহযোগিতা দেওয়ার বিষয়টিও পার্লামেন্টে তুলে ধরেন মেয়ার্জ। জার্মান প্রশাসন জানায় নিজ দেশে তৈরি সমরাস্ত্র এবং অন্যান্য পণ্য রফতানির মাধ্যমে অর্জিত সার্বিক জিডিপির সূচকের 3% অর্থ শুধু যে জার্মানির সামরিক বাহিনীকে শক্তিশালী করবে তা নয়, সেই অর্থে সংস্কার করা হবে সাইবার নিরাপত্তা, মোবাইল সার্জারি সেল, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এদিকে সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থের যোগান দেয়া হলে সামাজিক নানা উন্নয়নমূলক কার্যক্রম সহ শিক্ষা, গবেষণা ও অন্যান্য খাতের সার্বিক উন্নয়ন থেমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন দেশটির সাধারণ মানুষ। যুদ্ধ ও সামরিক খাতের প্রয়োজনীয় রসদ যোগান দিতে গেলে সাধারণ মানুষের উপর থাকা করের বোঝা আরো ভারী হবে। সব ধরনের ব্যবসায়ীদের উপরও চাপ বাড়বে। অর্থনীতিও নাজুক পরিস্থিতিতে পড়তে পারে। এতে ক্ষতি হবে দেশের শিক্ষা ব্যবস্থা সহ নানা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করতে জার্মানিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। জার্মানিতে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আসছে বছর অর্থাৎ 2026 সাল থেকে দেশটির ভিসবাডেনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি মিডল রেঞ্জ এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। মাত্র 17 মিনিটে রাশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়ে আসছে এদেশের সাধারণ মানুষ। তাদের আশঙ্কা এই দেশটি হয়তো নতুন করে আবার বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কিউবায় চলছে নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব। চীনের সহায়তায় দেশটিতে স্থাপিত হচ্ছে 50টির বেশি সোলার পার্ক। সম্প্রতি দেশটিতে পুরানো বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ার পরই এ পরিকল্পনা বাস্তবায়নের গতি বেড়েছে। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত কিউবা এখন ঝুঁকেছে নবায়নযোগ্য জ্বালানির দিকে। চীনের সহায়তায় দেশটি এবছরই চালু করতে চায় 50টিরও বেশি সোলার পার্ক। এরই মধ্যে ফেব্রুয়ারিতে চালু হয়েছে 2টি সোলার পার্ক, একটি রাজধানী হাভানায়, অন্যটি সিয়েনফুয়েগোসে। চলতি মাসের মধ্যেই আরও 6টি সোলার পার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কিউবা। এতে উৎপাদন হবে 170 মেগাওয়াট বিদ্যুৎ। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 24% নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করা। বর্তমানে এর পরিমাণ 4%। এই প্রকল্পের প্রধান সহযোগী চীন। তারা 22টি নতুন সোলার পার্ক তৈরির জন্য উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। অন্যদিকে রাশিয়াও সাহায্যের হাত বাড়িয়েছে, আধুনিকায়ন করছে 3টি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া একটি 200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। কিউবার বিদ্যুৎ সংকট নতুন নয়। দেশটির দাবি মার্কিন নিষেধাজ্ঞার কারণেই এই দুরবস্থা। তবে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে গিয়ে দেশটি বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে আশাবাদী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সৌদি আরবে শিল্প চর্চা নতুন মাত্রা পেয়েছে। যেন সৃজনশীলতার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে রাজধানী রিয়াদের জ্যাক্স ডিস্ট্রিক্ট। সেখানে নিজেদের ইচ্ছে মতো করতে পারেন শিল্প চর্চা। রং আর কাঠের নিখুঁত ছোঁয়ায় গড়ে উঠেছে অনন্য ভাস্কর্য। কেউ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন গল্প, কেউ কাঠের খোদাইয়ে দিচ্ছেন নতুন প্রাণ। কর্মশালার টেবিলে ছড়িয়ে আছে ক্যানভাস, তুলির টানে তৈরি হচ্ছে শিল্পকর্ম। জ্যাক্স ডিস্ট্রিক্টের এই কর্মশালা যেন সৌদি শিল্পীদের সৃজনশীলতার এক উন্মুক্ত আঙ্গিনা। এক সময় সৌদি আরবে শিল্পচর্চা ছিল সীমাবদ্ধ পরিসরে, স্বীকৃতির অভাবে ছিল অনিশ্চয়তা। কিন্তু সময় বদলেছে। ভীষণ 2030 বাস্তবায়নের পথে দেশটির শিল্প ও সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিল্পীদের জন্য খুলে গেছে নতুন দরজা। তৈরি হয়েছে বিশ্ব দরবারে সৌদি শিল্পের প্রতিনিধিত্বের সুযোগ। দেশটির এক শিল্পী জানান, সৌদি আরব এখন এক সাংস্কৃতিক সুবর্ণ যুগের মধ্য দিয়ে যাচ্ছে। ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপনের প্রয়াস শিল্পীদের কাজের মূল অনুপ্রেরণা। অনেকে আবার মনে করছেন আগে শিল্পী এবং কর্মশালা সীমিত ছিল, কিন্তু এখন তা সমাজের অংশ হয়ে উঠেছে।
আগে শিল্পীর কর্মশালা ছিল একান্তে চিন্তা করার জায়গা। নিজের সৃজনশীলতা প্রকাশের আগে সবকিছু ভেবে চিন্তে নিতে হতো, কিন্তু এখন পরিবেশ বদলেছে। আমরা আরো স্বাধীনভাবে কাজ করতে পারছি, নিজেদের মনোভাব প্রকাশ করতে পারছি। শিল্পের এই নবজাগরণই বদলে দিচ্ছে সৌদি আরবের চিত্র। জ্যাক্স ডিস্ট্রিক্টের মতো উদ্যোগ শিল্পকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব দরবারে সৌদি শিল্পীদের পরিচিতি এক নতুন মাত্রা নিয়ে যাবে বলে আশাবাদী অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা মদিনার কুবা মসজিদ ইসলাম ধর্মের প্রথম আনুষ্ঠানিক ইবাদতের স্থান হিসেবে খ্যাত। 622 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বলে জানা যায়। ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে আল কুবা মসজিদ। এটি ইসলামের প্রথম মসজিদ, যা 622 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা অঞ্চলে কিছুদিন অবস্থান করেন। পরে সেখানে সাহাবীদের সহযোগিতায় এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এটি ইসলামের প্রথম আনুষ্ঠানিক ইবাদতের স্থান, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। আল কুরআনে এই মসজিদ সম্পর্কে বলা হয়েছে যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে নির্মিত, সেটিই অধিক উপযুক্ত। এটি মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। মসজিদ কুবার স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। এটি যেন এক শান্তিময় পরিবেশের প্রতিচ্ছবি। পুনর্গঠনের পর মসজিদটি এখন বিশাল আকৃতির, যাতে একসঙ্গে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের সাদা গম্বুজ এবং সুউচ্চ মিনারগুলো এক অপূর্ব শৈল্পিক সৌন্দর্য বহন করে। মসজিদের চারপাশে বিস্তৃত খোলা স্থান এবং প্রশস্ত প্রাঙ্গণ এটিকে আরও মনোরম করে তুলেছে। রাতে যখন আলো জ্বলে ওঠে তখন এর দৃশ্য সত্যিই মুগ্ধ হওয়ার মতো, যা দর্শনার্থীদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। প্রথম নির্মাণের সময় মসজিদ কুবার মূল কাঠামো কাঁচা ইট, মাটির প্রলেপ ও খেজুর গাছের কাঠ ও পাতা দিয়ে তৈরি করা হয়েছিল। ছাদ নির্মাণে খেজুর গাছের ডালপালা ব্যবহার করা হয়, যা তখনকার সাধারণ নির্মাণ শৈলীর প্রতিফলন ছিল। পরবর্তীকালে বিভিন্ন খলিফা ও শাসকদের দ্বারা মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করা হয়। বর্তমানে এটি আধুনিক উপকরণ যেমন মার্বেল, পাথর ও উন্নতমানের টাইলস দ্বারা নির্মিত, যা একদিকে এর স্থায়িত্ব বাড়িয়েছে, অন্যদিকে বাড়িয়েছে সৌন্দর্য। মসজিদ কুবা কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি ইসলামের এক মহান ঐতিহ্যের অংশ। হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই মসজিদে নামাজ আদায়ের ফজিলত বিশেষভাবে উল্লেখ করেছেন। বলা হয়, এখানে একবার নামাজ আদায় করলে উমরার সমান সওয়াব লাভ করা যায়। এছাড়াও এটি ঐতিহাসিকভাবে হিজরতের প্রথম সাক্ষী এবং ইসলামের প্রথম প্রতিষ্ঠিত কেন্দ্রগুলোর একটি। তাই মসজিদ কুবা মুসলমানদের জন্য শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, তাকওয়া ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের এক প্রতীক। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়ার দেশে দেশে ঈদ উল ফিতর উদযাপন। দিল্লির জামা মসজিদে লাখো মানুষের জমায়েত, বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত। ঈদ উৎসবের মধ্যেই গাজা ইসরায়েলি বিমান হামলা, নারী শিশুসহ নিহত 64, রাফায় গণকবর থেকে হাত বাঁধা 14 মরদেহ উদ্ধার। মানবিক সহায়তা চালুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের। এবং ধ্বংসস্তূপে মিলছে প্রাণের সন্ধান। মিয়ানমারে ভূমিকম্পের 60 ঘণ্টা পর 4 জন জীবিত উদ্ধার, মৃত্যু ছাড়ালো 1700। এখনও নিখোঁজ শত শত মানুষ, চলছে উদ্ধার তৎপরতা। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।